পলায়নের প্ল্যান চূড়ান্ত হলো। মেয়াদাত খান তার দুজন সঙ্গী নিয়ে পাহাড়ের রাস্তাঘাট জরিপ করে ফিরে এসেছে। পথে তাদের পরিচিত গোত্রের লোকজনদেরও খবর দিয়ে রেখেছে। পেশোয়ারের একটি নির্জন গলিতে চায়ের দোকানে বসে চা খেতে খেতে তার সাথে আমাদের প্ল্যানের খুঁটিনাটি সবকিছু চূড়ান্ত করে নিলাম। আমাদের পলায়ন প্ল্যান ছিল সহজ ও সংক্ষিপ্ত। এক, ক্যাম্প থেকে আমি এবং মেজর মান্নান আমাদের ফ্যামিলি সহ নিজ নিজ অবস্থান থেকে আলাদাভাবে দুপুরের দিকে বেরিয়ে পড়ব। দুই, সন্ধ্যা ঠিক 6টায় আমরা মিলিত হব পেশোয়ার ওয়ারসাক রোডের উপর অবস্থিত মাইলস্টোন নাম্বার 3 এর উপর। তিন, মিয়াদাত খান একটি ভাড়া করা বাস নিয়ে আমাদের জন্য অপেক্ষা করবে মাইলস্টোন 3 সংলগ্ন একটি বটগাছের নিচে। চার, বাসে চড়ে আমরা বাড়া চেকপোস্ট পেরিয়ে অবস্থান নেব মিয়াদাদের বস্তি বাড়িতে। কিছুক্ষণ অবস্থানের পর সেখান থেকে শুরু করা হবে পাহাড়ি পথে পদব্রজে যাত্রা। মিয়াদাদ পাহাড়ি পথের জন্য 4টি খচ্চর সংগ্রহ করবে। 5, মাইলস্টোন 3 থেকে সমস্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেবে মিয়াদাত খান ও তার সঙ্গীরা। 6, আমাদের যাত্রার দিন তারিখ ধার্য হলো 1 সেপ্টেম্বর 1972। বিশেষ কোনো কারণে যদি ওই তারিখে যাত্রা শুরু করায় বিঘ্ন ঘটে তাহলে পরবর্তী তারিখ হবে 3রা সেপ্টেম্বর। স্থান, কাল ও অন্যান্য আয়োজন অপরিবর্তিত থাকবে। 7, ডুরান্ট লাইনের উপরে আফগান বস্তি থেকে কাবুলগামী বাসে তুলে দিয়ে মেয়াদাদের দায়িত্ব শেষ হবে। শেষ মুহূর্তে হঠাৎ করে আমার পূর্ব পরিচিত সিলেটের একজন তরুণ সিভিলিয়ান অফিসার তৌফিক আহমেদের সাথে ক্যাম্পের পাশে আকস্মিকভাবে দেখা। প্রথম সাক্ষাতে সে আফগানিস্তানে পলায়নের ব্যাপারে সাহায্য করার জন্য অনুনয় বিনয় শুরু করলো। সে খুবই উদ্বিগ্ন। আমি তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, তৌফিক, তুমি কি এই মুহূর্তে যেতে প্রস্তুত আছো? কাতর কণ্ঠে তৌফিক জানালো, হামিদ ভাই, খোদার কসম আমি প্রস্তুত। আমি পাকিস্তান থেকে পালিয়ে যাওয়ার জন্য রাওয়ালপিন্ডি থেকে পেশোয়ার এসেছি। আমি এখানে সর্বশান্ত হয়েছি। পাঠানরা সব লুটে নিয়েছে। আমার একটা ব্যবস্থা করুন। দেখলাম সে খুবই বিচলিত। আমি তার কাঁধে হাত রেখে বললাম, তৌফিক, তুমি সত্যি সিরিয়াস? সে হাত জোড় করে বলল, হামিদ ভাই, আমি সত্যি সিরিয়াস। আপনি তো আমার বড় ভাই, আমাকে বিশ্বাস করুন। তাহলে আগামীকাল সন্ধ্যা 6টায় পেশোয়ার ওয়াসাক রোডে মাইলস্টোন 3 পয়েন্টে তুমি রিপোর্ট করো। তোমার ড্রেস হবে সালোয়ার কামিজ, সাদা টুপি আর স্যান্ডেল। সাবধান, আর কারো সাথে কোনো কথা বলবে না। গো আউট। মনে রেখো, মাইলস্টোন নাম্বার 3। আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে হাত মিলিয়ে তখনই সে ছুট মারল। তৌফিকের পালাবার আর একটা কারণ ছিল, সে পেশোয়ারে এসে একেবারে নিঃস্ব, অসহায়, সম্বলহীন হয়ে পড়েছিল। ঘটনাটা ছিল এরকম, সপ্তাহখানেক আগে সে রাওয়ালপিন্ডি থেকে পেশোয়ার আসে একজন পাঠান দালালের মারফত খাইবার গিরিপথ দিয়ে কাবুল পার হওয়ার জন্য। মধ্যপথে পাহাড়ি রাস্তায় স্থানীয় পাঠানদের হাতে ধরা পড়ে সে বন্দী হয়। পাঠানরা তার সর্বস্ব লুট করে। বহু পরে কষ্টে আহ আহ বহু কষ্টে আবার সে পেশোয়ারে ফিরে আসে এবং বাঙালি বন্ধুদের কাছ থেকে কিছু কাপড় ও টাকা সংগ্রহ করে। বন্ধুদের কাছ থেকে আমার ঠিকানাটাও সংগ্রহ করে শেষ পর্যন্ত আমার সাথে দেখা করতে আসে। অতএব সহজে অনিমেয় এরকম অসহায় অবস্থায় তার দেশ ত্যাগ করা ছাড়া আর কোনো গত্যন্তরই ছিল না। প্রকৃতপক্ষে আমাদের সাথে এটা তার দ্বিতীয় পলায়ন অভিযান। এত সব কথা তার কাছ থেকে জানবার মতো সময় তখন আমার ছিল না। পরে কাবুলে পৌঁছে সে পাঠানদের হাতে ধরা পড়ার কাহিনী বর্ণনা করেছিল। পাকিস্তান থেকে পলায়ন, অপারেশন শুরু 1 সেপ্টেম্বর 1972। পেশোয়ার থেকে কাবুল পলায়নের ঘটনা বহুদিন। কোনো রাশিচক্রের কেতাব দেখে বা আবহাওয়াবিদদের সাথে আলোচনা করে দিনটি ঠিক করা হয়নি। তবু কি আশ্চর্য, ওই দিন হঠাৎ করে ভোরবেলা থেকে আকাশ কালো মেঘে ছেয়ে গেল। দেখতে দেখতে আকাশ ভেসে শুরু হয়ে গেল প্রবল ঝড় তুফান বৃষ্টিপাত। বছরের প্রথম বৃষ্টিপাত। এরকম অবিরাম বৃষ্টিপাত সাধারণত বছরের এ সময় পেশোয়ারে কখনোই হয় না। ঠান্ডা বাতাস আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ক্যাম্পের সবাই ঘর দরজা বন্ধ করে ভেতরে বসে রইল। আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। এরকম অবস্থায়
আমাদের যাত্রা করা কি ঠিক হবে, নাকি যাত্রা দুদিন পিছিয়ে দেব? ওদিকে ইতোমধ্যে মেজর মান্নানদের ক্যাম্প থেকে বেরিয়ে পড়ার সবুজ সংকেত পাঠিয়ে দিয়েছি। বিকালের দিকে বৃষ্টির দাপট একটু একটু কমতে লাগলো। ক্যাম্পের একটি কামরার ভেতর বসে আমরা কটি প্রাণী অধীর আগ্রহে বেরিয়ে পড়ার অপেক্ষায় প্রহর গুনছিলাম। সাজানো গোছানো ড্রয়িং রুম, কোনো পরিবর্তন নেই। কিছুক্ষণের মধ্যে এসবের মায়া ত্যাগ করে আমাদের অজানার পথে বেরিয়ে পড়তে হবে। এতদিনের তিলে তিলে গড়া সাংসারিক জিনিসপত্রের দিকে তাকিয়ে মনে কষ্ট হচ্ছিল বেশ। ঠান্ডা আবহাওয়ায় ঘরের মেঝেতে কার্পেটের উপর বসে কায়সার, সোহেল ও ববি ক্যারাম খেলায় মশগুল ছিল। তারা কিছুই জানে না। তাদের বলেছি একটা ফাইটিং পিকচার দেখতে নিয়ে যাব। বিকেল 5টা, বাইরে তখনও গুড়ি গুড়ি বৃষ্টি। সবার চোখে ধুলো দিয়ে অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম। ক্যাম্প ছেড়ে বেরিয়ে যাওয়া একেবারে নির্ঝঞ্ঝাট ছিল না, তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়া সহজ হয়েছিল। রাস্তায় একটি ঘোড়ার গাড়ি সংগ্রহ করে দ্রুত গতিতে এগিয়ে চললাম মাইলস্টোন 3 এর দিকে। বিপর্যস্ত আবহাওয়ায় রাস্তাঘাট প্রায় জনশূন্য। দিনের আলো বেশ নিভে গিয়ে এসেছিল। ঘোড়ার গাড়ি চলছিল ঠক ঠক করে। খুরের আওয়াজ আমার বুকের ভেতর কাঁপুনি তুলছিল। আশঙ্কায় বারবার পেছন ফিরে তাকাচ্ছিলাম, দেখছিলাম কেউ আমাদের অনুসরণ করছে কিনা। ঘড়ির দিকে তাকালাম, 6টা বাজতে তখনও 15 মিনিট বাকি। ঠিক সময় আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে, মাইলস্টোন নাম্বার 3। পেশোয়ার ওয়াসাক বড় রাস্তার সেই মিলন পয়েন্টে আমরা পৌঁছে গেলাম। সন্ধ্যার আধো অন্ধকারে পুরনো বটগাছের নিচে একটি ক্ষুদ্র বাস স্থির দাঁড়িয়েছিল। আমি বুঝে নিলাম ওটা আমাদের জন্য অপেক্ষা করছে, অন্য কোনো যাত্রীর জন্য নয়। ঘোড়ার গাড়ি থেকে একটু দূরে নেমে পড়লাম সবাই। ওলাকে ভাড়া চুকিয়ে দিয়ে আমরা নিঃশব্দে বাসের দিকে অগ্রসর হয়ে এক এক করে তার ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকে দেখি বেশ অন্ধকার। এর মধ্যে বেশ কজন পাঠান গুটিসুটি মেরে বসে আছে। এদের মধ্যে একজনকে চিনলাম, মেয়াদাত খান। বাসের ভেতর অন্ধকারে সে কম্বল মুড়ি দিয়ে বসেছিল। আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, খোশ আমদেদ সাব, সেলাম আলাইকুম। সালাম সালাম মেয়াদাত। আমরা করমর্দন করলাম। অন্ধকার হয়ে এলো। টের পেলাম মেজর মান্নানরা এসে গেছেন। তারা সবাই এক কোণে চুপ করে বসে আছেন। ভয়ে উত্তেজনায় কারো মুখে কথা নেই। আমাদের জন্য সবাই অপেক্ষা করছিলেন। এখন সবই আশ্বস্ত হলেন। অন্ধকারে দেখি এক মোটাসোটা পাঠান আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। প্রথমে তাকে আমি চিনতে পারলাম না, পরে ভালো করে চেয়ে দেখি তৌফিক আহমেদ। পাঠানি ড্রেসে তাকে মোটেই চেনা যাচ্ছিল না। আমার 10 মিনিট আগে সে পৌঁছেছে। তার আগমন নিয়ে বেশ মজার ব্যাপার ঘটে গেছে। আসলে তার কথা আমি ছাড়া দলের আর কেউ জানতো না। মাইলস্টোন 3-তে মেজর মান্নান ও তৌফিক প্রায় একই সময়ে পৌঁছান। টার্গেট পয়েন্টে এসে অসময়ে একে অন্যকে উপস্থিত দেখে তারা উসখুস করতে থাকেন। প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, অবশেষে তৌফিক মুখ খুলে, আপনি এখানে কি করতে এসেছেন? মেজর মান্নান এ প্রশ্নে যথেষ্ট বিব্রত বোধ করলেন। তিনি তৌফিককে উল্টো প্রশ্ন করলেন, আপনি এখানে কিভাবে আসলেন? তৌফিক সরাসরি জবাব দিল, হামিদ ভাই আমাকে আসতে বলেছিলেন 6টার সময়, ওনার জন্য অপেক্ষা করছি। মেজর মান্নান চমকে উঠলেন, বললেন, ও তাহলে আপনিও আমাদের সাথে যাচ্ছেন বুঝি? হ্যাঁ, আপনিও বুঝি ওই পথের যাত্রী? তৌফিকের অবাক জিজ্ঞাসা। ব্যাপারটা খোলাসা হয়ে যাওয়ায় সন্দেহ দূর হয়ে গেল। এবার দুপক্ষ হাত ধরাধরি করে একসাথে অপেক্ষমান বাসে গিয়ে চড়লেন। আমাদের আগমনে গাড়ির প্যাসেঞ্জার পুরো হয়ে গেল। আমরা 11 জন, আর মিয়াঁদাদের সাথে আরো 3 জন আসলো। 3 জন আসল পাঠান। সব মিলে ড্রাইভার সহ গাড়িতে 15 জন। আমাদের কাণ্ড কারখানা দেখে বাচ্চাদের মাথা ঘুরে গেল। তারা ব্যাপার স্যাপার কিছু বুঝতে না পেরে বারবার আবোল তাবোল প্রশ্ন করে পাগল করে তুললো। তারা দাবি করলো, তুমি না বলেছিলে ফাইটিং পিকচার দেখাবে? কোথায় ফাইটিং? তাদের গায়ে হাত বুলিয়ে বললাম, বাবাজিরা তোমরা এখন শান্ত হও, চুপ করো, নয়তো অনেক বিপদ আছে। আমরা ওই ফিউজিটিভের মতো পালিয়ে যাচ্ছি। দুশমন আমাদের পেছনে ধাওয়া করছে। তাদের উপদেশ দিলাম, এখন থেকে যেন রাস্তায় মুখ বন্ধ করে একদম চুপচাপ থাকে। আমার কথা শুনে কায়সার হাই হাই করে উঠল, বলল, আব্বু
আমার এয়ার গানটা ফেলে এসেছি, আগে জানলে ওটা নিয়ে আসতাম। এই বলে সে তার প্রিয় এয়ার গানটার জন্য বারবার আফসোস করতে লাগলো, কারণ প্রতিদিন সে আমার আর্দালিকে নিয়ে ওটা নিয়ে আশেপাশে চড়ুই পাখি শিকার করতে বেরোতো। সোহেল বলে উঠল, ধ্যাত তেরিসাই, আমার কয়েন বক্সে অনেক টাকা জমা হয়েছিল, আগে জানলে বাক্সটা ভেঙে আমার টাকাগুলো নিয়ে আসতাম। এখন সব গেল। ববি কাঁদো কাঁদো সুরে আমার গা ঘেঁষে বলল, আব্বু তুমি আগে বললে না কেন? আমার জন্মদিনের নতুন গাড়িটি বাক্সের মধ্যে রেখে এলাম, ওটা এখন কেমন করে আনবো? সবাইকে সান্ত্বনা দিয়ে বললাম, আরে বাপুরা, সবাই এখন চুপ থাকো, জান বাঁচলে সবই পাবে, বাংলাদেশে গিয়ে সবকিছু আবার নতুন করে কিনে দেব। তবু ফেলে আসা সেই প্রিয় জিনিসগুলোর জন্য তাদের আফসোসের সীমা রইল না। মেয়াদাত খান ধমক দিয়ে সবাইকে একদম চুপ থাকতে বলল। বোরখার ভেতরে আত্মগোপন। সবাই পৌঁছে গেছে। মেয়াদাদ এবার সবাইকে বোরখা পরতে নির্দেশ দিল। এছাড়া এখন থেকে বাংলায় কথাবার্তা বলতেও মানা করলো, কারণ বিপদ হতে পারে। এখন থেকে সেই আমাদের কমান্ডার, অতএব তার কথা মানতেই হবে। পাঠানরা আমাদের সবার হাতে এক একটি জাম্বু মার্কা বোরখা ধরিয়ে দিল। সাধারণত গ্রামীণ পাঠান মহিলারা এসব আপাদমস্তক ঢাকা বোরখা বাড়িয়ে বাইরে বেরুলে পরে থাকে। আমার স্ত্রী এবং মিসেস মান্নান বেশ কসরত করে নাক সিটকাতে সিটকাতে পাঠানি বোরখার ভেতর ঢুকতে লাগলেন। বললেন, ইস কি দুর্গন্ধ! মেয়াদাদ খান আমাদেরকেও ছাড়লো না। সে এগিয়ে এসে আমাদের উপরও বস্তা পচা তিনটে বোরখা চড়িয়ে দিল। একদা ইতিহাসে পড়েছিলাম, মারাঠা বীর ছত্রপতি শিবাজী বড় বড় মিষ্টির ঝুড়ির ভেতর আত্মগোপন করে মোগল সম্রাটদের দুর্গ থেকে পলায়ন করেছিলেন। কিন্তু আমাকেও যে একদিন বোরখার ভেতর আত্মগোপন করে পাঠান মহিলার বেশ ধরে পালিয়ে যেতে হবে, তা তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি। বোরখার ভেতর ঢুকে বেচারা শিবাজির কথাই ভাবতে লাগলাম, নিশ্চয়ই আমাদের মতো তারও দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। বোরখা পরিহিত আমরা তিনজন পুরুষ মহিলাদের মধ্যে মিশে গেলাম। এখন বাস যাত্রীদের মধ্যে আসলে চারজন পাঠান ছাড়া বাকি সবাই বোরখা পরিহিত নকল পাঠান জানানা বনে গেলাম। জাম্বু মার্কা বোরখা পরে শুধু চোখ দুটি ছাড়া শরীরের আর কিছুই দেখা যাচ্ছিল না। কে মর্দ কে জানানা কিছুই বুঝবার উপায় ছিল না। বাচ্চারা ওইসব কাণ্ড দেখে একদম ভ্যাবাচ্যাকা বনে গেল। কেবল বললাম, আমরা এখন ফিউজিটিভ। পাকিস্তানে তখন ফিউজিটিভ টিভি সিরিজ চলছিল। সিরিজটি ছিল বাচ্চাদের খুব প্রিয়। এর মধ্যে আবার আমার বোরখাটা ছিল কপালের দিকে ছেঁড়া। ছেঁড়া বোরখার ফাঁক দিয়ে দিব্যি আমার একগুচ্ছ চুল দেখা যাচ্ছিল। আমার মেজো ছেলে হঠাৎ চুল ধরে টান দিয়ে বলল, এসব কি দেখা যায় আব্বু? সর্বনাশ! সঙ্গে সঙ্গে হাত দিয়ে ছেঁড়া জায়গাটা টেনে ধরলাম। শুরুতেই গোলমাল। সব রেডি। মেয়াদাদ উঠে এসে সবাইকে এক এক করে ভালো করে পরখ করে ড্রাইভারকে রওনা দেওয়ার ইঙ্গিত দিল। ড্রাইভার বিসমিল্লাহ বলে বাস স্টার্ট দিল। আমরা সবাই বোরখার ভেতর গুমটি মেরে বসে আল্লাহর নাম জপতে থাকলাম। মেয়াদাদ সাবধান করে দিল, এখন থেকে কেউ কোনো কথা বলতে পারবে না, খামোশ। অভিযানের প্রথম পর্ব শুরু হয়ে গেল। আমাদের পেশোয়ার থেকে কাবুল পলায়ন অভিযানের প্রথম পর্ব এক অদ্ভুত অনুভূতিতে সারা দেহ আচ্ছন্ন হয়ে গেল। ভয়ে উত্তেজনায় আমরা সবাই প্রায় কাঁপছিলাম। এখন থেকে আমাদের আর পেছনে ফেরার কোনো অবকাশ নেই। যাত্রা আমাদের শুরু। এবার হয় কাবুল পৌঁছাবো, না হয় মরবো। বাস ছুটে চলল পেশোয়ারের অদূরে পশ্চিম দিকে অবস্থিত চোরাচালানের জন্য বিখ্যাত বাড়াহ বাজারের দিকে। বাইরে তখনও গুড়ি গুড়ি বৃষ্টি আর ঠান্ডা বাতাস। আমরা প্রায় 15 মিনিট চলার পর পেশোয়ার বাড়া সড়কের উপর অবস্থিত প্রথম সীমান্ত পুলিশ চেকপোস্টে পৌঁছালাম। বাস থামানো হলো। এবার চেক করার পালা। আমি দারুণ ঘাবড়ে গেলাম। যদি যাত্রার শুরুতে ধরা পড়ে যায়, তাহলে কি হবে আমাদের অবস্থা? বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে সীমান্ত চৌকির গার্ড গাড়ির দিকে এগিয়ে এলো। ভয়ে আশঙ্কায় আমার শরীর কাঁপতে লাগলো। হৃদযন্ত্রের গুড়ুম গুড়ুম আওয়াজ স্পষ্ট শুনতে পেলাম। আমি বোরখার ভেতর বসে দুহাত জড়ো করে রুদ্ধশ্বাসে আল্লাহকে ডাকতে লাগলাম। ঠান্ডা হাওয়ায় পুলিশ জড়সড় হয়েছিল। বৃষ্টির মধ্যে বাসের ছোট দরজা দিয়ে পুলিশের বড় ছাতা ঢুকছিল না। মেয়াদাদ ও তার পাঠান সঙ্গীরা হাও মাও করে
পশতু ভাষায় পুলিশকে বলতে লাগলো, ওস্তাদজি ঠান্ডায় জমে যাচ্ছি, আমরা সবাই পাশের গোলাইখান গ্রামের লোকজন, সাথে বড় মাল সামান চেক করার কিছুই নেই, বৃষ্টির মধ্যে কষ্ট করে ভেতরে আর আসতে হবে না। এসব কথাবার্তা শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কিন্তু মেয়াদাদ ঘাবড়ে না গিয়ে সোজা বলে চলল, ওস্তাদজি দেখুন ভেতরে আমাদের সব চেনানা ছাড়া আর কিছুই নেই, ঠান্ডায় সবাই জমে যাচ্ছে দেখছেন না, এই বৃষ্টির মধ্যে কষ্ট না করে জলদি ছেড়ে দিন ওস্তাদ। এই বলেই কোমরের পকেট থেকে ওস্তাদজির হাতে 10 টাকার নোট বুঝে দিল। এটা অবশ্য নিত্যনৈমিত্তিক পকেট সেলামি, এখানে দর কষাকষির আওয়াজ নেই, বাড়তি মালটাল থাকলে কিছু বেশি দিতে হয়। ঠান্ডা বাতাসে জড়সড় পাঠান পুলিশ গাড়ির দরজার মুখে দাঁড়িয়েই গাড়ির ভেতরটা এক নজর দেখে নিল। হ্যাঁ, ভেতরে সব জেনানাই বটে। তারপর কি বুঝে জানি না ভেতরে ঢুকলো না। আমরা সবাই গ্রামের সাধারণ পাঠান যাত্রী ভেবে ছেড়ে দিল। নামতে নামতে ঘ্যান ঘ্যান করে শান্তি সাহেব মিয়াঁদাদকে বলতে লাগলো, আজকে বৃষ্টির দিন, গাড়ি ঘোড়া মোটেই আসছে না, মাল পানিটা আজ একটু বাড়িয়ে দিতে পারলে হয়, ভালো হয়। হাসতে হাসতে মিয়াঁদাদ জবাব দেয়, ওস্তাদজি আমাদেরও আজ একই অবস্থা, বড় মন্দার দিন, প্যাসেঞ্জার মোটেই নেই, সব চেনা না। যাও যাও, দফায় যাও, গার্ড সাহেব রাগত স্বরে বলে। রোজগার কম হওয়াতে তাদেরও মন মেজাজ আজ ঠিক নেই। বাস আস্তে আস্তে চেকপোস্ট ছেড়ে আবার সামনে চলতে শুরু করলো। আমাদের ডাক বুঝি উপরওয়ালারা শুনেছিলেন, তাই এই যাত্রা রক্ষা পেয়ে গেলাম। ভেতরে এত ঠান্ডার মধ্যে আমি দরদর করে ঘামছিলাম। বিপদের সম্মুখীন হয়ে কারো মুখ দিয়ে একটু শব্দটিও বেরোচ্ছিল না। গাড়িতে পিন পতন নিস্তব্ধতা। এবার মিয়াঁদাদি মুখ খুলল, बच गया साहब बच गया, হারামজাদা বহুত খারাপ লোক হ্যায়, বহুত বেঈমান লোক হ্যায়। আমি বোরখার ভেতর বসে কাঁপছিলাম। এবার বোরখা থেকে মাথা বের করলাম। একটি মাত্র স্বস্তির আওয়াজই এই মুহূর্তে মুখ দিয়ে বের হয়ে আসলো, মেয়াদাদ শুক্রিয়া, তোমার শুক্রিয়া। এরপর অন্যরা বোরখার ভেতর থেকে এক এক করে মাথা বের করতে লাগলো। সবার ফ্যাকাশে মুখে এবার একটু হাসির রেখা ফুটে উঠল। এতক্ষণ বাচ্চারা ভয়ে চুপ হয়ে গিয়েছিল। বিপদ কেটে যাওয়ায় তারাও কিচিরমিচির শুরু করলো। আমাদের গাড়ি বাড়া বাজার অতিক্রম করে উত্তরে আরো সামনে পাহাড়ের দিকে এগিয়ে চলল। আমরা যে পথে এগিয়ে চলছিলাম তা হলো খাইবারগিরি পথের প্রায় 10 মাইল পশ্চিমে সমতল পাহাড়ি কাঁচা রাস্তা। কিছুক্ষণের মধ্যেই বাসটি একটি পাহাড়ি বস্তির পাশে এসে থেমে গেল। মিয়াঁদাদ আমাদের সবাইকে বাস থেকে নামতে বলল। আমরা সবাই নেমে গিয়ে তার পেছন পেছন একটি পাঠান বস্তিতে গিয়ে উঠলাম। মাটির ঘর। মিয়াঁদাদ খান জানালো, এটাই তাদের গোত্রের বস্তি এলাকা। এই এলাকা পাকিস্তান এরিয়ার বাইরে, অর্থাৎ এখান থেকে উপজাতি পাঠানদের রাজ্য শুরু। এখানে আমাদের মেরে ফেললেও কেউ কিছু বলতে পারবে না। আমরা এখন সম্পূর্ণভাবে আফ্রিদি পাঠানের মুল্লুকে। শুনে মনে এক অপূর্ব শিহরণ জেগে উঠল। সীমান্তের পাঠান উপজাতি বর্ন ফ্রি। বাইরের আধো অন্ধকারে তাকালাম। সামনে দূর দিগন্তে ঢেউ খেলানো পাহাড় সারির কোল ঘেঁষে উপজাতি পাঠানদের বিস্তীর্ণ মুক্ত এলাকা। পাক আফগান সীমান্তের 1000 মাইল এলাকা জুড়ে বিভিন্ন গোত্রের দুর্ধর্ষ পাঠান উপজাতিরা বসবাস করছে স্বাধীনভাবে যুগ যুগ ধরে। তাদের রাজ্যে তারা জন্মগত স্বাধীন, বর্ন ফ্রি। কারো অধীনতা তারা কোনোদিন স্বীকার করেনি। দীর্ঘকাল তারা আধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে। দিনের পর দিন, বছরের পর বছর সাধারণ গাদা বন্দুক দিয়ে, ঢাল তলোয়ার দিয়ে সারা ভারতবর্ষ শক্তিধর ব্রিটিশ প্রভুদের পদানত হয়েছে, কিন্তু উপজাতি পাঠানরা কখনো বশ্যতা স্বীকার করেনি। জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের ঘরবাড়ি, গ্রামের পর গ্রাম। তারা পালিয়ে বেরিয়েছে পাহাড়ে পর্বতে। দিনের পর দিন অর্ধাহারে অনাহারে থেকে সহ্য করেছে অমানসিক নির্যাতন, তবু বশ্যতা স্বীকার করেনি। সর্দারদের কত উৎকট উপঢৌকন, সুযোগ সুবিধার লোভ দেখানো হয়েছে, কোনো লাভ হয়নি। গোত্রে গোত্রে ঝগড়া ফাসাদ লাগিয়ে ডিভাইড অ্যান্ড রুল শাসকদের সেই সনাতন কৌশল প্রয়োগ করেও কোনো লাভ হয়নি। ব্রিটিশরা কোনো দিন এই পার্বত্য পাঠানদের বশীভূত করতে সক্ষম হয়নি। আজও পাঠানরা সেই ঐতিহাসিক ধারা বহন করে চলেছে। আজও তারা স্বাধীন, যদিও ভৌগোলিকভাবে পাকিস্তানের অন্তর্গত এলাকায় বসবাস করছে। তারা কাউকে কোনো কর দেয় না,
সরকারকেই উল্টো তাদের প্রত্যেকটি পরিবারের সদস্যদের জন্য কর দিতে হয়। তা না হলে গোলাগুলি শুরু করে দেবে। এখানে চলে না পাকিস্তানের কোনো আইন কানুন। পাখতুন এলাকায় পাখতুনরা স্বাধীন, বর্ন ফ্রি। বৃক্ষহীন বিরান পাহাড়ি অঞ্চলে তাদের বস্তিগুলো যেন পাহাড়ের সাথে আছে। পাহাড়ি আফ্রিদি বস্তি দেখতে এক একটি প্রাচীন দুর্গের মতো। চারিদিক পাথর ও মাটির উঁচু দেয়াল দিয়ে ঘেরা। উপরে রয়েছে বন্দুক চালাবার ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র। এসব বস্তিতে এরা বাস করে গোত্র গোত্র হয়ে। পাকিস্তানের কোনো আইনের তারা তোয়াক্কা করে না। এখানে কোনো পুলিশ নেই, নেই কোনো কোর্ট, নেই কোনো জেলখানা। তাদের রাজ্যে তারাই শাসক। সর্বত্র তারা ঘুরছে ফিরছে স্বাধীনভাবে। প্রায় সবার কাঁধে ঝুলছে বন্দুক। যে কোনো মুহূর্তে তা গর্জে উঠতে পারে। অদ্ভুত জীবন। চারিদিকে গহীন পাহাড় অঞ্চল, পাহাড়ি মরুভূমিও বলা চলে। সমতল মরুভূমিতে থাকে বালু। এখানে কোথাও বালু, কোথাও নুড়ি পাথর, কোথাও কঠিন শিলাপাথর। বিস্তীর্ণ এই বিরাট পাহাড়ি অঞ্চলে কোথা থেকে যে বিভিন্ন গোত্রের সব উপজাতিরা এসে ভিত গড়েছে কেউ বলতে পারে না। যারা যায় প্রাচীন আলেকজান্ডারের যুগ থেকে পশ্চিমা আক্রমণকারীদের পলাতক যোদ্ধারা মূল স্রোত থেকে পালিয়ে বিচ্ছিন্ন হয়ে এসব দুর্গম অঞ্চলে বসতি স্থাপন করে। সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা যুগ যুগ ধরে লোকচক্ষুর অন্তরালে নিরাপদ দূরত্বে অবস্থান করে। নিজ গোত্র ছাড়া অন্য যে কোনো গোত্রের লোকজনদের তারা শত্রুভাবাপন্ন মনে করে। অজানা অচেনা কেউ তাদের বস্তির ধারে কাছে এলে একটি মাত্র বুলেটই তার মাথার খুলি যে কোনো মুহূর্তে উড়ে যেতে পারে। আজকাল অবশ্য গোলাগুলি অত হয় না, তবুও গোত্রে গোত্রে মাঝে মধ্যে এখনো লড়াই লেগে যায়। চলে তুমুল বন্দুক যুদ্ধ। এসব হাতিয়ার বন্দুক পাঠান এলাকায় খোলা বাজারেই পাওয়া যায়। তারা নিজেরা এসব তৈরি করতে সিদ্ধহস্ত। দারা, কোহাত, লেন্ডিগোটাল বাজারে বন্দুক, পিস্তল, স্টেন গান ডাল ভাতের মতোই বিক্রি হয়। বাজারের ক্ষুদ্র ক্ষুদ্র দোকানে শুটকি মাছের মতোই ঝুলিয়ে রাখা হয়েছে সারি সারি বন্দুক, যে কেউ যখন তখন মর্জি মাফিক কিনতে পারে। কোনো লাইসেন্স পারমিটের বালাই নেই। সীমান্তের এই পাঠান উপজাতিরা যুগ যুগ ধরে নিজেদের স্বাধীনতা রক্ষার জন্য যেভাবে লড়াই করেছে তা যে কোনো জাতির জন্য গর্বের ব্যাপার। দুঃখের বিষয়, তারা অশিক্ষিত বর্বর বলে উপমহাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে সীমান্তের পাঠান উপজাতিদের বিরোচিত লড়াই কাহিনীগুলো যথাযথভাবে স্থান পায়নি। একমাত্র ব্রিটিশ ত্রাস ইপির ফকিরের নামই কিছু জানা যায়। যদিও এই অঞ্চলের কাকাখেল, মামলুক, আফ্রিদি প্রমুখ উপজাতি গোত্রের পাঠানরা শত শত খণ্ডযুদ্ধে ব্রিটিশ এবং তাদের তাবেদার শিখ ও গুর্খা বাহিনীদের নাস্তানুবোধ করেছে, এসবের কোনো রেকর্ড নেই। পাহাড়ি অঞ্চলে সর্বত্র ছড়িয়ে থাকা অসংখ্য শিলালিপিতে আজও খোদিত রয়েছে নিহত ব্রিটিশ সেনাদের নাম ধাম। নেই শুধু আফ্রিদি বীর শহীদদের নাম ঠিকানা। বর্তমানে আধুনিকতার হাওয়া পাঠান এলাকায়ও কিছুটা লেগেছে। তারা যথেষ্ট ব্যবসা বাণিজ্য করছে, তবুও প্রাচীন জীবনধারা এখনো আগের মতোই বজায় রেখেছে। ভালো মন্দ সবকিছু মিলিয়ে সত্যি অদ্ভুত এই পার্বত্য পাঠান উপজাতি। তারা যেমন দুর্ধর্ষ তেমনি স্বাধীন চেতা। স্রেফ পাঠান উপজাতির লোকজন ছাড়া আর কেউ তাদের নিষিদ্ধ এলাকায় পা বাড়াতে সাহস করে না। রাত্রিবেলা এসব পাহাড়ি অঞ্চলে সাধারণত কেউ চলাফেরাও করে না। সন্ধ্যা নামার সাথে সাথে বিশাল পাহাড়ি অঞ্চলে নেমে আসে অখণ্ড নিস্তব্ধতা। পাঠানরা ঘিরে যায় নিজ নিজ বস্তিতে নিরাপদ আশ্রয়ে। পাঠানরা ফিরে যায় নিজ নিজ বস্তিতে নিরাপদ আশ্রয়ে। নিয়তির টানে রাতের অন্ধকারে আজ আমরা দুটি বাঙালি পরিবার তাদের এলাকায়, তাদের এলাকার ভেতরে অন্ধকারে গা ঢাকা দিয়ে পলায়ন করছি। তাদের কাছে আমরা শত্রু না হলেও তাদের মিত্র নই। তাই বড় সাবধানে দুরু দুরু বুকে আজ পাঠান রাজ্যের দুর্গম গিরি পর্বত পাড়ি দিতে হচ্ছে। তাদের এলাকায় ধরা পড়লে ভাগ্য আমাদের অনিশ্চিত। পাহাড়ি যাত্রা শুরু। মেয়াদাদের ক্ষুদ্র পাঠান বস্তিতে আমরা কিছুক্ষণ বিরতি দিলাম। মেয়াদাদ হালকা খাওয়ার ব্যবস্থা করলো। এই পয়েন্ট থেকেই শুরু হবে আমাদের পদব্রজে পাহাড়ি যাত্রা। বিভিন্ন উপজাতি পাঠানদের এলাকার মধ্য দিয়ে মেয়াদাদ 4টি খচ্চর এনে রেখেছিল। আমাদের দলের সদস্য সংখ্যা 11 জন হওয়ায় সিদ্ধান্ত হলো
বাচ্চারা ও মহিলারা খচ্চরে চড়বে আর পুরুষরা হেঁটে চলবে। ঘড়িতে রাত 10টা বেজে 20 মিনিট। বাইরে তখনও গুড়ি গুড়ি বৃষ্টি। থামবার কোনো লক্ষণ নেই। মেয়াদাত আর দেরি করতে রাজি নয়। অতএব সেই বৃষ্টির মধ্যেই যাত্রা শুরু হলো। গভীর অন্ধকার রাত। সামনে অজানা অচেনা পাহাড়ি পথ। আমরা আল্লাহ রাসূলের নাম করে রওনা দিলাম। সামনে পাঠান গাইড, নাম তার আজাব খান। অন্ধকার রাতে একে অন্যের থেকে যথাসম্ভব সংযোগ রক্ষা করে এক লাইনে ধীরে ধীরে আমাদের কাফেলা অজানা পথে যাত্রা শুরু করলো। আমি এবং মিহাদাদ হেঁটে চললাম পাশাপাশি, সবার পেছনে। অজানা আশঙ্কায় বুক দুরুদুর করে উঠল। মনে পড়ে গেল বিদ্রোহী কবি নজরুল ইসলামের সেই কবিতা, দুর্গম গিরিকান্তর মরুদুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। শুরুতেই বস্তির পেছনে পাহাড়ি রাস্তা দিয়ে যাত্রা শুরু হলো। খুবই খারাপ রাস্তা। এত দুর্গম এবং বিপজ্জনক হবে তা আমি কল্পনাও করতে পারিনি। আমি দলের মহিলা ও বাচ্চাদের জন্য সত্যি খুবই চিন্তিত হয়ে পড়লাম। অন্ধকার রাত, আকাশ ঘন কালো মেঘে ঢাকা। দুহাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না। আমরা ধীরে ধীরে অতি সন্তর্পণে এগিয়ে চললাম। আধ ঘন্টা চলার পরই হঠাৎ সামনে এলো খাড়া চড়াই। ডান দিকে ছিল গভীর পাহাড়ি নদী খাত। পড়লে বাঁচবার কোনো সম্ভাবনা নেই। এত ভীষণ খাড়া রাস্তা দেখে ভয় পেয়ে গেলাম। সবচেয়ে পেছনে ছোট ছেলে ববি চলছিল একা একা খচ্চরের পিঠে। বাচ্চা ছেলে কোনোদিন খচ্চর জাতীয় প্রাণীর উপর চড়েনি। সর্বোপরি খচ্চরটি চলছিল গভীর নদী খাতের পাশ দিয়ে। আমি খুবই উদ্বিগ্ন হয়ে পড়লাম। আমি মিয়াঁদাদকে দিয়ে খচ্চরটি থামিয়ে নিজেই চড়ে বসলাম খচ্চরের উপর, ববিকে কোলে নিয়ে। চড়েই বুঝলাম সওয়ারি পরিবর্তন খচ্চরটির মনোপুত হয়নি। আমি সেটার ভাব দেখে আহ ছোট ছেলেকে কিছুক্ষণের জন্য নামিয়ে মিয়াঁদাদের কাঁধে দিলাম। বললাম, ভাতিজা, এই দুর্গম জায়গাটুকু পার করেই আমি নেমে গিয়ে আবার তাকে বসিয়ে দেব। কোলে নিতে নিতে মিয়াঁদাদ বলল, বহুত হুঁশিয়ার সাব, রাস্তা এখানে বহুত খারাপ আছে। সত্যি এদিকে রাস্তা খুবই খারাপ। পাহাড়ের গা বেয়ে সরু পথ, একদিকে পাহাড় অন্যদিকে গিরিখাদ। কারো মুখে কথা নেই, শুধু পাথুরে রাস্তার খচ্চরের পায়ের খুরের খটাং খটাং আওয়াজ। পাহাড়ি পথে সরু বৃষ্টি জায়গায় এসে আমার খচ্চরটি খাড়া একটি ধাপ পার হতে গিয়ে হঠাৎ দিল এক লাফ। ডান দিকে ছিল গভীর গিরিখাদ। দুষ্টু খচ্চরটি চেয়েছিল আমাকে গিরিখাদে ফেলে দিতে। তার হাবভাব দেখে এরকম কিছু একটা আন্দাজ করে আগে থেকে আমি সতর্ক হয়েছিলাম। আমি বাম দিকে ঝুঁকে গেলাম। খচ্চরটি ঢালু রাস্তায় গড়াতে নিচের দিকে ধাবিত হলো। আমি ছিটকে গিয়ে রাস্তার বাম পাশে পাহাড়ের গায়ে পড়ে ধাক্কা খেলাম। খচ্চরটি চালু রাস্তায় সশব্দে গড়াতে গড়াতে প্রায় 15 হাত দূরে গিয়ে থামলো। আকস্মিক দুর্ঘটনায় মেয়াদা চিৎকার করে কাফেলা থামালো। অন্ধকারে কে বাঁচলো কে মরলো কিছুই বোঝা যাচ্ছিল না। মেয়াদা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো। ক্যা হুয়া সাব, ক্যা হুয়া? চারিদিকে হুলস্থুল পড়ে গেল। সবাই হাই হাই করে উঠল। পড়ে গিয়ে পাহাড়ে ধাক্কা খেয়ে আমার মাথা ঘুরে গেল। আমি যেন অনুভূতি হারিয়ে ফেললাম। চোখের সামনে গভীর গিরিখাতটির ভয়ঙ্কর ছবি ভেসে উঠল। নিচে পড়তেই কে যেন ধরে ফেললো। মিয়াদাদ শরীরে ঝাঁকুনি দিয়ে আবার শুধালো, সাব, আপনি কথা বলুন, আপনি ঠিক আছেন তো? কোথায় চোট লেগেছে? তার ঝাঁকুনিতে আমি সম্বিত ফিরে পেলাম। হঠাৎ আমার খেয়াল হলো, আমি তো পলাতক, আমি যে ফিউজিটিভ। আমার তো পালিয়ে যাওয়ার শক্তি থাকতেই হবে, তা না হলে সবাইকে নিয়ে শত্রুর হাতে রাস্তায় ধরা পড়ব। কথাটা মনে পড়তেই মাথায় যেন এক ঝলক বিদ্যুৎ খেলে গেল। আমি সম্বিত ফিরে পেলাম। আমি সুস্থ হয়ে গেলাম। মেয়াদাতকে বললাম, ভাতিজা, চিন্তার কিছু নেই, আমি ঠিকই আছি। আমাকে একটু রেস্ট নিতে দাও, ইনশাল্লাহ চলতে পারবো। এই বলেই সটান মাটিতে শুয়ে পড়লাম। আমার শ্বাসরুদ্ধ হয়ে আসছিল, কিন্তু অভিযানের গুরু দায়িত্বের কথা স্মরণ করে চমকে উঠলাম। আমাকে যে সুস্থ থাকতেই হবে। মেয়াদাতকে বললাম, কাফেলার সবাইকে আমি ঠিকঠাক আছি জানিয়ে দিতে। আমি লম্বা লম্বা শ্বাস নিয়ে হৃদের স্পন্দন স্বাভাবিক করার চেষ্টা করতে লাগলাম। আমি নিজেই বুঝলাম আমার শক এফেক্ট হয়েছে। মেয়াদাদ আমাকে মাটিতে শুইয়ে রেখে ছুটে গিয়ে সবাইকে যার যার জায়গায় চুপ হয়ে শান্তভাবে দাঁড়িয়ে থাকতে বলল। সবাইকে জানিয়ে দিল, সাহেব ঠিক আছেন, বিশেষ কিছু হয়নি। আমার স্ত্রীকেও সে আশ্বস্ত করলো। সবাই নীরবে যার যার স্থানে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করতে লাগলো। ঘোর অন্ধকার গিরিখাদের পাশে কিছুই দেখা যাচ্ছিল না।
যেন কোনো স্থানে আছে, ঠিক বোঝাও যাচ্ছিল না। সত্যি, আল্লাহর রহমতে একেবারে অলৌকিকভাবে গিরিখাদে পড়তে পড়তে বেঁচে গেলাম। বড় রকমের আঘাত পাইনি, তবে কোমরে প্রচন্ড ব্যথা অনুভব করছিলাম। রাস্তার ডান দিকে পড়লে একেবারে গভীর খাদে পড়ে অক্কা পেতাম, আর ভারী খচ্চরের নিচে পড়লেও শরীরের সব পাঁজর ভেঙে যেত। শুধু পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে পিঠে একটু চোট পেলাম। দুর্ঘটনা অল্পের মধ্য দিয়ে সেরে গেল। খচ্চরটিও উঠে দাঁড়ালো। কি আশ্চর্য, তারও কিছু হয়নি। মিয়াঁদাদ আমার কোমরে আস্তে আস্তে মালিশ করতে করতে বলল, সাব, আগেই বলেছিলাম খচ্চরের উপর আপনি চড়বেন না। ওরা বহুত হারামি জাত, মাল যত মর্জি নিতে রাজি, লেকিন মরদ সারি পছন্দ করে না। ব্যথায় কু কু করতে করতে বললাম, ভাতিজা, খচ্চরের পিঠে আর কোনোদিন চড়বো না, এটা সত্যি বড় খারাপ জানোয়ার। তুমি ঠিকই বলেছিলে মিয়াঁদাদ।